বোনের এরকম করে তাকিয়ে থাকা দেখে বেশ অবাক হলাম। এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মুখে তো মশা ঢুকবে তো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম। আমার পিছন পিছন নিশা তো আমার সাথে ভিতরে ঢুকে গেল। বাহ, আজ তো দেখছি সব মার্কেট পাশে নিয়ে এসেছো। আম্মু নিশাতের দিকে ফিরে এই কথাটা বলল। নিশাত আমার দিকে একবার তাকিয়ে প্যাক থেকে কি যেন বের করলো। হঠাৎ একটা শাড়ি বের করে আম্মুকে দিল আর বলল যে, এই নিন মা আপনার। আরে এসবের কি প্রয়োজন ছিল? আমরা মার্কেটে গেছি শুধু কি আমাদের জন্য নাকি? সবার জন্য গেছি। এই মিহাপু, এই ধরো, এটা তোমার জন্য। মিহা তো নিশাতের হাত থেকে প্যাকেটটা নিল। ওর মুখে হাসি ফুটেছে। আমি বরাবরের মতো নিশাতের দিকে তাকিয়ে আছি। আমি জানি নিশাতের আম্মুকে আর মিহা অনেক ভালোবাসে, তবুও ওর যত কাজগুলো দেখেছি ততই আমি অবাক হচ্ছি। কারণ নিশাত খুব ভালো একটা মেয়ে। একটা মেয়ে যে এতটা ভালো হতে পারে আমার আগে জানা ছিল না। আম্মুর কথায় আমার ধ্যান ভাঙলো। নিশাত, তুমি আমাকে বলেছিলে ফোনে তুমি নাকি কিসের গুড নিউজ দেবে। তা অবশ্যই বলবো এখন। নিশাত আমার দিকে তাকিয়ে আমাকে বলল, আমি বলবো নাকি ও বলবে পুরো ঘটনাটা? আমি বললাম নিশাতকে বলতে। তাই নিশাত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু আম্মু আর বোনকে খুলে বলল। বিশ্বাস করেন, এখানে যদি আরিয়ান না থাকতো আমি কিছুই পারতাম না। এই কাজটার পেছনে সমস্ত অবদান শুধুমাত্র ওনার। নিশাতের কথা শুনে আম্মু আমার কাছে এসে আমার কপালে একটা কিস করলো আর বলল যে, আমি আমার ছেলেটাকে নিয়ে খুব ধন্য, কারণ আমার ছেলে সবসময় সবার ভালো দেখে আসছে। তাও আমি আমার ছেলেকে কত বকাঝকা করি। আহা আম্মু, আমি কি ছোট বাচ্চা নাকি? দেখো এসব বাদ দাও তো। তোমরা খেয়েছো তো? আমরা খেয়েছি। যাই হোক, তোমরা উপরে গিয়ে রেস্ট করো। রাতে তোমার সাথে আর নিশাতের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল কথা? কি পার্সোনাল কথা? আরিয়ান, এখন যেতে বলছি। আম্মু একটু উচ্চস্বরে কথাটা বলল, তাই আমি এক দৌড় দিলাম। সোজা আমার রুমে চলে আসলাম। সারাদিন একটু দৌড়াদৌড়ি করার কারণে শরীরটা যেন দুর্বল লাগছে। তাই ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এরপর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম ঠিক জানি না। তবে যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব মেঘলা। হালকা হালকা মেঘে কোনো তারা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে দুনিয়াটা পুরো অন্ধকার নেমে এসেছে। হঠাৎ আকাশ থেকে একটা বাজ পড়লো। ঝুমঝুম করে বৃষ্টি নামলো আকাশ থেকে। এই বৃষ্টিতে ভিজলে হয়তো জ্বরও আসতে পারে, তাই তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নিচে উপস্থিত হয়ে আছে, হয়তো আমার অপেক্ষা করছে। আরিয়ান, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার রুমে গিয়েও দেখে আসলাম, তা পেলাম না যে। আম্মু একটু ছাদে গিয়েছিলাম, তাই আর কি। স্যার, তোমরা এভাবে সবাই বসে আছো কেন? আমি বলছি সবাইকে উপস্থিত থাকার জন্য। কেন আম্মু, কি হয়েছে? আবার কোনো সমস্যা হলো না তো? আরিয়ান, তুমি একটু কথা বলো বেশি। চুপ থাকতে বলছি না? আম্মুর কথা শুনে আমি চুপ করে আছি। হঠাৎ আম্মু বললো যে, আরিয়ান, দুপুর বেলায় বলছিলাম তোমাকে আর নিশাদকে একটা কথা বলার ছিল। সেই কথাটা এখন বলবো। তোমরা কি কথাটা শোনার জন্য প্রস্তুত আছো? কি এমন কথা যে এমন ভাবে প্রস্তুত হতে বলছো? আমি একটু নার্ভাস হয়ে কথাটা বললাম। কথাটা হলো, আমি তোমাদের না জানিয়ে নিশাত আর আরিয়ান, তোমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট? কি বলছো এসব আম্মু? আমি জানতাম তুমি এটা বলবে, তবে আমার কিছু চাই আসে না। তোমাদের বিয়ের সামনে শুক্রবারেই, এটাই আমার ফাইনাল কথা। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি। নিশাদকে দেখলাম আম্মুর মুখ থেকে কথাটা শুনে এখান থেকে উপরে চলে গেল দৌড় দিয়ে। হয়তো নিশাদ লজ্জা পেয়েছে। তাহলে কি নিশাদ রাজি হয়ে গেছে এই বিয়েতে? কিন্তু আমি তো নিশাদকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। কিন্তু বিয়েটা কিভাবে বন্ধ করি? যে করে হোক নিশাদকে বলে বিয়েটা ভাঙার ব্যবস্থা করতেই হবে। রাতের খাওয়া দাওয়া করলাম না। কতটা ভালো মুডে ছিলাম, আম্মু আমার ভালো মুডটা নিমেষেই শেষ করে দিল। যেটা আমি শোনার জন্য কখনো প্রস্তুতি ছিলাম না ওটাই বলেছে। ও আল্লাহ, সেভ মি, হোয়ার আই উইল গো নাও। কিন্তু আম্মু যে নিউজটা দিল ওটা শুনে তো মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে। মনের মধ্যে যেমন অস্থিরতা কাজ করছে, তার থেকেও বেশি অবাক হয়েছি হঠাৎ আম্মুর এইরকম একটা ডিসিশন শুনে। আমি সত্যি বিয়ের জন্য এখনো প্রস্তুত নই। সবে মাত্র বৃষ্টির কথাগুলো ভোলার চেষ্টা করছি, ইতিমধ্যে আরেকটা কাণ্ড বাঁধিয়ে বসলো। মনটা খারাপ হয়ে গেল। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। নিজেকে কিছু একটা করার চেষ্টা করতে হবে। বাট কি করব? নিশাদকে কি ডেকে এনে বলবো যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না?
আমি জানি না নিশাত আমাকে কিরকম চোখে দেখে, বাট আমি ওকে শুধুমাত্র বন্ধুর চোখে দেখি। যে করে হোক আমাকে বারণ করতেই হবে নিশাতকে, এই বিয়ে আমি করবই না। যত রাত গভীর হচ্ছে তত যেন বুকের মধ্যে কেমন যেন ধুপধুপ করছে। শুধুমাত্র একটা কথা মাথায় ঘুরছে, নিশাত হয়তো ভাবছে ও আমাকে বিয়ে করবে, সে খুব খুশিতেই আছে, কিন্তু আমি মেয়েটার খুশিটা কি এইভাবে শেষ করে দেবো? কিন্তু আমি নিজে তো নিরুপায়। সরি নিশাত, আমার কিচ্ছু করার নেই, তোমাকে এটা আমাকে বলতেই হবে। রাত 1টা বাজতে চললো, সবাই ঘুমিয়ে গেছে, সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমার চোখে এখনো ঘুম নেই, মাথা ভর্তি এক টেনশন নিয়ে বসে আছি। ধুর, ভালো লাগে না, টেনশনের জ্বালায় ভালোভাবে ঘুমোতেও পারছি না। এই সময় চা খেতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে চা কোথায় পাবো? নিচে গেলে অবশ্যই চা বানিয়ে খাওয়া যায়, কিন্তু মনটা খারাপ থাকায় আর গেলাম না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম, এরপর আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বললাম যে কাল যা হওয়ার হবে, আমাকে সবকিছু বলতে হবে নিশাতকে, আমি এই বিয়েটা করবো না। এরপর বিছানায় গিয়ে বসলাম। রাত 2টা ছুঁই ছুঁই, বিছানায় গায়ে এলিয়ে দিলাম। চোখে হালকা ঘুমের আভা দেখা দিচ্ছে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন যেন চোখে কিরকম একটা আলো পড়ছে, তাই আমি তাড়াহুড়ো করে উঠে দেখি যে জানালা দিয়ে সূর্যের আলো আমার মুখে এসে পড়ছে। কিন্তু আমার রুমে জানালা তো বন্ধ করা ছিল, রুমে জানালাটা খুললো কে? ভাবনা জগতে চলে গেলাম। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেলাম। মাথাটা পিছন ফিরে ঘুরিয়ে দেখি যে নিশাত একটা শাড়ি পরেছে, একটু বেগুনি রঙের, আর হাতে সকালের নাস্তা সহ রুমে ঢুকলো। আমি ওকে দেখে যতটা না অবাক হচ্ছি, ওর কাজগুলো দেখে আরো বেশি গুণ অবাক হচ্ছি। এই না না, এইসব কি ভাবছি আমি? কি হয়েছে আমার? আমি কেন নিশাতের ওপর এত দুর্বল হয়ে পড়ছি? না না, আমাকে এত দুর্বল হলে চলবে না, নিজেকে যথাযথভাবে শক্ত রাখতে হবে। কি ব্যাপার, আপনি এত সকালে আমার রুমে নাস্তা নিয়ে কি করছেন? নিশার টেবিলের ওপর নাস্তা রেখে আমার দিকে ফিরে বলল যে কেন, আমি কি রুমে আসতে পারি না? আচ্ছা, আমি আপনার রুমে আসলে আপনি এরকম করেন কেন? মনে হচ্ছে আমি আপনার কোনো মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে তো কথা বলতে পারেন নাকি? ছেলে মানুষ এভাবে ডেভিলের মতো মুখ করে রাখেন কেন? নিশাত কথাটা বলেই নিজের জিহ্বায় নিজেই কামড় দিল, আর মনে মনে বলছে যে হায় হায়, এই পেঁচাটাকে আমি রাগের মাথায় কি থেকে কি বলে ফেললাম। নিশাত ভয়ে ভয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের দিকে তাকিয়ে দেখে যে আরিয়ান পুরো রেগে আগুন হয়ে আছে। কেন যে ডেভিলটাকে বললাম, এবার তো সত্যি সত্যি ডেভিলের মতো লাগছে। কি বলেন আপনি? আমি ডেভিল, তাই না? আরিয়ান কথাটা বলেই বিছানা থেকে নেমে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাত ভয়ে ভয়ে তার গলাটা কাঠ হয়ে গিয়েছে। নিশাত শুধু ভয়ে ভয়ে এক পা করে পিছনের দিকে নামছে। আরিয়ান তার দিকে এগোতে লাগলো শুধু। নিশাতের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কষ্ট করে একটা কথা বের হলো, কথাটা হলো, দেখুন, আমি পিচ্ছি অবুঝ মেয়ের সাথে আপনি এরকম করতে পারেন না, আমি কিন্তু চিৎকার করব। ও রিয়েলি? তো চিৎকার করেন, যত পারেন চিৎকার করতে থাকেন। নিশাত পিছনে যেতে যেতে একদম দেওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরিয়ান নিশাতের একদম কাছে চলে আসলো। নিশাত ভয়ে তো যেন বোবা হয়ে গেছে, ওর মধ্যে এমনই মনে হচ্ছে, চাইলেও যেন নিশাতের মুখ থেকে কিছু বের করতে পারছে না। আরিয়ানকে ডেভিল বলে এত সাহস? হ্যাঁ? আরিয়ান কথাটা বলেই নিশাতের মুখের একদম কাছে চলে গেল। নিশাত ভাবছে আরিয়ান তাকে কিস করবে। আরিয়ানের হাত থেকে এখন বাঁচার কোনো উপায় নেই, সেই কথাটা ভেবে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিন্তু নিশাতকে অবাক করে দিয়ে আরিয়ান নিশাতের কাছ থেকে সরে গেল। নিশাত চোখ খুলে দেখে যে আরিয়ান আবারও সেম বিছানায় গিয়ে বসে আছে। নিশাত যেন কি একটা মিস করলো। নিশাত লজ্জার কারণে আরিয়ানের দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। অবশেষে লজ্জা মাখা মুখে আরিয়ানকে বলল যে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নেবেন, মা ডাকছে, আমি গেলাম। 1 মিনিট। নিশাত রুম থেকে বের হওয়ার জন্য মাত্রই পা ফেলবে, তখনই আরিয়ানের পিছন থেকে ডাক। আর সেই ডাকটা শুনেই বুকটা ধুক করে উঠল। পিছন থেকে আবার ধরবে না তো? নিশাত ভয়ে ভয়ে আরিয়ানকে বলল যে জি বলেন। সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পর ছাদে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। নিশাত আরিয়ানের কথা শুনে তার মনের মধ্যে কিছুটা সুস্থ বোধ করলো। আর একটু হলেও তো নিশাত হার্ট অ্যাটাক করতো না। লোকটাকে যতটা খারাপ ভাবি আমি, ততটা খারাপ না। ধুর, আমি খারাপ কেন ভাববো? ওর মতো মানুষ এখন খুঁজে পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। নিশাত আরিয়ানের কথা ভাবতে যেন লজ্জায় শেষ। নিশাত আরিয়ানের রুম থেকে বের হয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলছে, যাক বাবা, ডেভিলটার থেকে বাঁচা গেল। কিন্তু আরিয়ান ওই সময় নিশাতকে দেওয়ালের সাথে যে চেপে ধরেছে, ওই কথা মনে পড়তে নিশাত একটু লজ্জায় লাল হয়ে গেল। ওর মুখে লজ্জা মাখা হাসি।
আর এইদিকে আরিয়ান ভাবছে যে এইসব আমি কি করছি। কাল রাতে তো বললাম আমি নিষাদকে বলবো বিয়ে না করতে, কিন্তু আমি বারবার এরকম নিষাদের সামনে দুর্বল হয়ে যাচ্ছি কেন? তাহলে কি আমি নিষাদকে ভালোবেসে ফেললাম? না না, এটা কি করে হতে পারে? আমি বৃষ্টিকে এত ভালোবাসতাম, তা ওর জন্য একটু আমার মায়া হচ্ছে না। নিষাদের সাথে অল্প কয়েকদিন হলো পরিচয়, তার মধ্যে ওর জন্য এত ভাবনা আমার মনে কেন জাগে? এইসব উত্তর তো একমাত্র নিষাদও আমাকে দিতে পারে। যে করেই হোক আমাকে নিষাদের সাথে আলাদা করে কথা বলতেই হবে। আরিয়ান এসব ভাবতে ভাবতে মাথা চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে গেল। এইদিকে নিষাদ কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো ওটা মন থেকে সরাতে পারছে না। নিষাদ ওটা যত বেশি মনে করছে তত তার কাছে লজ্জা লাগছে। ওর মুখে লজ্জার হাসি, এই দুইটা ছাপ ভালোভাবে দেখা যাচ্ছে। আরিয়ানের আম্মু সেটা খেয়াল না করলেও আরিয়ানের বোন মিহা বিষয়টা ঠিকই খেয়াল করেছে যে নিষাদ কিছু একটা নিয়ে ভাবছে, আর নিজে নিজে মুচকি মুচকি হাসছে। নিষাদ মিহার কণ্ঠ শুনে ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরল। কি আপু? ও সরি, এখন তো আপু না, আমার ফিউচার ভাবি। এত কি ভাবছো গো শুনি? কি যে বলো না তুমি, কি আর ভাববো, এমনি আর কি। ও মা, আমার ভাবিটা বুঝি আজকাল এমনিতেই ভাবে? ভাবার বিষয় তো। ভাবি, কথা লুকিয়ে লাভ নেই। ভাইয়ের সাথে বুঝি কিছু হয়েছে? মিহা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, খুব দুষ্ট হয়ে গেছো তাই না? মাকে গিয়ে বলবো নাকি? ও মাই কিউট ভাবি, এভাবে রাগ কেন করো? তোমার একটা মাত্র ননদ, তাও তুমি এরকম রাগ করে কথা বলছো? মাই কিউট ননদ, তোমার ভাইয়ার সাথে আমার কিছু হয়নি, বুঝেছো? অনেক কাজ আছে, এবার উঠি। নিষাদ মিহার থেকে উঠে মনে মনে বলল যে হায় আল্লাহ, কিরকম ফ্যামিলি এটা! ভাই যেরকম হাজারটা প্রশ্নের মধ্যে ফেলে, বোনও তো দেখছি সেম। যাক, একদিক দিয়ে নিষাদের মন তো অনেক ভালো, কিন্তু এদিকে আরিয়ানের অবস্থা খুব খারাপ। আরিয়ান ভাবছে আমি তো এবার সত্যি হার্ট অ্যাটাক করবো। কিছুতেই নিষাদকে চোখের সামনে থেকে সরাতে পারছি না। চোখ বন্ধ করলে যেন নিষাদের হাসি মাখানো মুখখানা আমার সামনে ভেসে আসে। আরিয়ান সারাদিন এসব ভাবনায় ডুবেছিল। সকালবেলা শেষ হয়েই দুপুর ঘনিয়ে আসলো। দুপুরে আরিয়ান কোনো রকম কারোর সাথে তেমন কথা না বলে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলো, কারণ আরিয়ান তার আম্মুর উপরে খুব রাগ করে আছে। আম্মুর উপরে আরিয়ানের যতই রাগ থাকুক না কেন মুখ ফুটে বলবে না কিছু, কিন্তু নিজে নিজে মনের ভিতরে কষ্ট পাবে। বিকেলবেলা আরিয়ান ছাদে বসে আছে। শহরের গাড়ির শব্দ আর দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। আকাশে হালকা মেঘও জমেছে। পরিবেশটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগছে আরিয়ানের কাছে। হঠাৎ আরিয়ান কারো ছাদে আসার উপস্থিতি টের পেল। আরিয়ান পিছনে ফিরে দেখলো যে এটা আর কেউ নয়, নিষাদ। আরিয়ান ভাবছে এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে আমাকে সব কিছু বলতে হবে আর নিষাদের মনের কথা জানতে হবে, ও কি চায়। নিষাদ আরিয়ানকে ছাদে দেখে একটু ভয় পেল। নিষাদ ভাবছে যে উনি এই সময় ছাদে কি করছে। দূর, যেখানে যায় ডেভিলটার সামনে আমাকে পড়তে হয়। ভয় পেলে হবে না, বিয়ের পর তো ওর সামনে সবসময়ই থাকতে হবে। তাহলে এখন থেকে অভ্যেস করে নিলে ভয়টা মন থেকে চলে যাবে। তাও নিষাদের হাত পা ভয়ে কাঁপছে, এমন কেন হচ্ছে নিষাদ ছেলে নিজেও বুঝতে পারছে না। আরিয়ান ছাদের কোণা থেকে নিষাদের কাছে এগিয়ে আসলো। নিষাদ তো ভয় একদম চুপ হয়ে গেল। ছাদে আসলেন? আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম। তো আপনাকে কিছু বলার আছে আমার। জি বলুন, কি বলবেন? আমাকে বিয়ে করার জন্য আম্মু বলছে, আর অমনি আপনি রাজি হয়ে গেলেন। একবারও কি আমার মতামতটা নেওয়ার চিন্তা ভাবনা করেননি? নিষাদের এবার মনটা খারাপ হয়ে গেল। ও চোখে ছোট ছোট পানি জমা হয়ে গিয়েছে। আমি মনে হয় আপনাকে কিছু বলছি। না মানে, আপনি কি এই বিয়ে করবেন না? আই মিন, রাজি নন? না, আমি এই বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। শুধুমাত্র আম্মুর কথায় আমি রাজি হয়েছি। নিষাদ এবার আমার কথাটা শুনে সত্যিই কান্না করে দিল। আমি জানতাম এরকম কিছু একটা হবে, কিন্তু একটা কথা সত্য, আজ আপনাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আর সেটা হলো, আমি আপনাকে ভালোবাসি আরিয়ান, আমি আপনাকে ভালোবাসি। আরিয়ান নিষাদের কথা শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আরিয়ান ভাবতেও পারেনি যে নিষাদ এরকম কিছু বলবে। কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। দেখেন নিষাদ, আমরা শুধু ফ্রেন্ড আর কিচ্ছু না, বোঝার চেষ্টা করেন। না, আমরা যেভাবে বলি ওটাকে ফ্রেন্ড বলে না, ওটাকে বলে ভালোবাসা, আর আমি আপনাকে খুব ভালোবাসি। দেখেন, এটা কখন হয় না। একটু মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন। আপনি হচ্ছেন কত বড় লোক, আর আমরা মধ্যবিত্ত মাত্র। মানুষ আপনার সাথে আমাদের কখনো মেলাবে না। আর সব থেকে বড় কথা হলো, আমি আপনাকে ভালোই তো বাসি না।
মিথ্যা, সব মিথ্যে কথা। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। ওকে, আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আপনি আমাকে ভালোবাসেন না? আমি জানতাম আপনি চুপ করে থাকা ছাড়া আর কিছুই এখন পারবেন না, কারণ আপনিও আমাকে ভালোবাসেন তাই। না, আপনার মনের ধারণা ভুল। দেখেন, আমি কাল আম্মুর সাথে কথা বলে আপনার বাসায় আপনাকে দিয়ে আসবো। আর আমাদের মধ্যে যা কিছু আম্মু ঠিক করেছে সবকিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নেব। এত স্বার্থপর কিভাবে হলেন আপনি? আমাকে যাতে এত দূরে ঠেলে দিয়েছেন, তাহলে ওই দিন জঙ্গল থেকে ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন কেন? ওরা যদি আমাকে কুকুরের মতো খেয়ে ফেলতো, মনে হয়তো তখন ভালো ছিল। আমি জানতাম আপনি এরকম কিছু একটা আমাকে বলবেন, তাই আমিও আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই দেখেন। কি এটা? এটা তো বিষের বোতল মনে হচ্ছে। ঠিক ধরেছেন, এটা একটা বিষের বোতল। আমাকে যেহেতু চলেই যেতে হবে, এমনিতেই আপনাদের ছাড়া, বিশেষ করে আপনাকে ছাড়া বাঁচা অসম্ভব। এর আগেই নিজে মরে যাওয়া অনেক ভালো। একদম না, আমি বলছি বোতলটা আমাকে দিয়ে দিন প্লিজ। না, আগে বলেন আপনি আমাকে ভালোবাসবেন। আরে নিশাত, পাগলামি করবেন না, বোতলটা আমার কাছে দিয়ে দেন। ওকে, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। এখন বোতলটা প্লিজ আমার কাছে দিন। না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভেতরে আপনি যদি আমাকে ভালোবাসি না বলেন, তাহলে একটা মানুষ এখন আপনার সামনে এখন পৃথিবী থেকে চিরবিদায় নেবে। আমি বলছি তো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ও আচ্ছা, তার মানে আপনি বলবেন না? ওকে, 1 2 3। 3 বলার পর নিশাত যখনই মুখে দিতেই যাবে, আরিয়ান বলল যে ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা বেশ, আমি আপনাকে ভালোবাসি, প্লিজ খাবেন না। না না, আমি আপনাকে ভালোবাসি নিশাত। নিশাত আরিয়ানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে দেরি, কিন্তু জড়িয়ে ধরতে দেরি করেনি। নিশাত বোতলটা ফেলে দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলো জাপটে। নিশাতের কান্নার কারণে আরিয়ানের পুরো শার্ট একদম ভিজে গেছে। আরিয়ান এই মুহূর্তে আর কি করবে? বেচারা কিছু না পেরে নিশাতকে জড়িয়ে ধরলো। অবশেষে নিশাত তার ভালোবাসা জয় করে নিল। শুরু হলো তাদের নতুন জীবনের নতুন পথ চলা। নিশাত আরিয়ান দুজনকে জড়িয়ে ধরে আছে। আরিয়ান অবশেষে নিশাতের কাছে হার মানল, কারণ আরিয়ান বুঝতে পারছিল যে নিশাতের জন্য ওর মনে যা কিছু এসেছে সব এমনি এমনি আসেনি, ভালোবাসার কারণেই এসেছে। আরিয়ান মুখে না বললেও নিজের মনে বাধা দিয়ে নিশাতকে ভালোবেসে ফেলেছে। জানেন, এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী, ভাগ্যবান মনে হচ্ছে। কেন? এরকমটা কেন মনে হচ্ছে? কারণ ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া, এটার থেকে আর মূল্যবান কিছু পাওয়ার নেই, বুঝেছেন? জি বুঝেছি। এবার তো ছাড়েন, ছাড়া যে কেউ এসে যাবে তো। এই চুপ, কেউ আসলে কি হয়েছে? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি? আমি তো আমার বরকে জড়িয়ে ধরেছি। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ে হবে তো। দেখেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবেন না প্লিজ। আমি এখন আপনাকে ছাড়ছি না। অনেক কষ্ট দিয়েছেন আমাকে। কি মনে করেছেন আপনাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তাই বুঝি? ওকে, শক্ত করে ধরে রাখেন। আপনি আমার সাথে মজা করছেন তাই না? না, আপনার একটা কথা শুনে না না হেসে পারছি না। আবারও হাসছেন? কি এমন কথা যে সব দাঁত একসাথে বের করে হাসছেন? না এমনি, থাক বাদ দেন এটা। নিষেধ আর কিছু বলতে যাবে, তখনই হঠাৎ পাশ থেকে কারো হাসির শব্দ শুনে নিষেধ আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। এরপর ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে যে মিহা আমাদের এই অবস্থায় দেখে হাসছে। আমরা দুজনে বেশ লজ্জায় পড়ে গেলাম। নিশা তো নিজের দিকে তাকিয়ে আছে, আমিও না বোঝার ভান করে পিছন দিকে তাকিয়ে আছি। এ মা, আমি এসে ভুল করে ফেললাম তাই না? ইস ভাবি, আমার কথাটা মিলল তো? বলছিলাম না তোমার সাথে ভাইয়ার কিছু চলছে। ওকে, তোমরা আবার রোম্যান্স শুরু করো, আমি গেলাম তাহলে। ও হ্যাঁ, আবার বেশি ফুল মোডে যেও না, বাসর রাতের জন্য কিছু বাকি রেখো। মিহা কথাটা বলে নিষেধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে দৌড় দিয়ে নিচে চলে গেল। মিহা চলে যাওয়ার পর আমি আবার নিশাতের দিকে তাকালাম। নিশা তো আমার দিকে তাকিয়ে আছে, ও চোখে মুখে অনেক মায়া। ও চোখ যেন আমায় কিছু বলতে চাইছে। জি, কিছু বলবেন? কখন আমাকে ছেড়ে যাবেন না তো আরিয়ান? কথা দেন আমাকে। না, কখনো আপনাকে ছেড়ে যাব না, কথা দিলাম। কথাটা বলার সাথে সাথে আকাশে একটা বাজ পড়লো। নিষাদ ভয় পেয়ে সোজা আমার বুকে এসে মুখ লুকালো। বাজ পড়ার পর ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো।
আমি আর নিশাদ দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। নিশাদ আমাকে ছেড়ে দিয়ে আমার চোখের পানি মুছছে ওর হাত দিয়ে, আমিও চোখের পানি মুছছি। এরকম করে এক পর্যায়ে অনেক সময় ধরে দুজন মিলে অনেক দুষ্টুমি করলাম। এরপর নিশাদের একটা হাত ধরে টান দিলাম আর নিশাদ সোজা আমার বুকে এসে পড়লো। নিশাদ আমার দিকে তাকিয়ে আছে, ওর ঠোঁট তো খুব কাঁপছে, ওটা হালকা একটা বৃষ্টির পানি। বৃষ্টির কারণে ওর চুলগুলো ভিজের মুখের কাছে চলে আসলো। আমি আমার হাত দিয়ে চুলগুলোর মুখ থেকে সরিয়ে দিলাম। এরপর ওর মুখে হাত দিলাম। ওর মুখে হাত দিতেই নিশা চোখটা বন্ধ করে দিল। এরপর আমি ওর মাথায় হাত দিয়ে ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। এরপর ওকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। এরপর ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে গোসলখানায় বসিয়ে দিলাম। এরপর ঝর্ণার পানি ছেড়ে দিলাম। আরিয়ান কি করছেন? চুপ, আমরা এখন গোসল করব। কিন্তু নিশাদ কিছু একটা বলতে গিয়েও বলতে পারলো না, কারণ তার আগে আমি তাকে চুপ করিয়ে দিয়েছি। ঝর্ণার পানিতে নিশাদ আর আমার পুরো শরীরটা ভিজে একদম জবজব হয়ে গেছে। আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। নিশাদ তার নিঃশ্বাস যেন আরো ঘন ঘন করে ফেলছে। আমি নিশাতের মুখে হাত দিয়ে ও যেন কেঁপে উঠলো। তারপর ওর ঘাড়ে একটা কিস দিলাম। হঠাৎ মনে হলো এই না না, আমি বিয়ের আগে নিশাতের সাথে এইসব কি করছি, এগুলো এটা আমার একদম উচিত হচ্ছে না। আমি নিশাদকে সাথে সাথে ছেড়ে দিলাম। নিশাদ হঠাৎ আরিয়ানের ছোঁয়া না পেয়ে চোখটা মেলে দেখে যে আরিয়ান অন্যদিকে ফিরে আছে। কি হলো আপনার? থেমে গেলেন কেন? নিশাদ, আমরা যা করছি এটা খুব খারাপ। আমাদের এখনো তো বিয়েই হয়নি। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এসব হলে সমস্যা নেই, কিন্তু বিয়ের আগে না এসব করা একদমই উচিত না। তো আপনি গোসল করে রুমে চলে যান। আম্মু না হলে আপনাকে খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসবে, আর এসে যদি এই অবস্থায় দেখে খুব খারাপ ভাববে। আমি বাইরে আছি, আপনি গোসল করে নিন, ঠিক আছে? নিশাত আরিয়ানের বিহেভ দেখে যতটা না অবাক হলো, তার থেকে তার কথাগুলো শুনে অনেক খুশি হলো। কারণ আরিয়ানের মতো নিশাতকে কেউ বুঝবে না, তাই তো নিশাত আরিয়ানকে এত ভালোবাসে। এরপর নিশাত গোসল সেরে তার রুমে চলে যায়। এরপর আরিয়ান ওয়াশরুমে ঢুকে গোসল করে নেয়। এইভাবে দুজন দুজনের কেয়ারের মাধ্যমে আরো কয়েকদিন চলে যায়। আজ আরিয়ানের আর নিশাতের বিয়ে। দেশে এখন মহামারী থাকায় বড় করে কোনো অনুষ্ঠান করেনি, ছোট্ট করে বিয়েটা হয়ে গেল। নিশাত বাসর রাতে বসে আছে আরিয়ানের জন্য। আরিয়ান রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিশাদের সাথে সবসময় আরিয়ান থাকে, অথচ আজ তাদের বিয়ে হলো। রুমে ঢুকতে তার মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। হঠাৎ কেউ একজন আরিয়ানকে পিছন থেকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে নিল। আরিয়ান ভিতরে ঢোকার পর দেখলো যে রুমটা অনেক ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর করে সাজানো রয়েছে। রুমের চারিদিক দেখার পর আরিয়ান হঠাৎ চোখ গেল খাটের ওপরে। নিশাত আরিয়ানকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আরিয়ানের পা ধরে সালাম করতে যাবে, তখনই আরিয়ান নিশাতকে ধরে ফেললো। এরপর বললো যে তোমার জায়গা ওই ঘরে না, তোমার জায়গা আমার বুকে। এই বলে নিশাতকে আরিয়ান তার বুকে টেনে নিল। এরপর তারা দুজনে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। তাদের বাকি জীবন যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। এরপর দুজনে চেঞ্জ হয়ে নিশাত গিয়ে আগে বিছানায় বসে পড়লো। আরিয়ান আস্তে আস্তে বিছানায় গিয়ে বসলো। নিশাত এবার খুবই লজ্জা পাচ্ছে। কি হলো, কিছু বলছে না যে? কি বলবো, আপনি বলেন, আমি শুনছি তো। আপনি খুশি তো নিশাত? না না মানে খুশি না আপনি? না, আমার তো এখনো সবকিছু পাওয়া হয়নি। আমাকে তো পেয়েছেন, আর কি চান? সত্যি যা চাই তাই দিবেন? বলে তো একবার দেখেন। এইদিকে আসেন, কানে কানে বলি। আসলে আমার না আপনার মতো এরকম আরেকটা আরিয়ান চাই, দেবেন? কথাটা বলে নিশাত একদম লজ্জায় লাল হয়ে গেল। ওইলে বাবাইলে, আমার একমাত্র বইয়ের কথা কখনো কি ফেলতে পারি? তাহলে শুরু করেন। এ মা, কি শুরু করব? আমি নিশাতকে রাগানোর জন্য কথাটা বললাম। কি পোলারে, এটারে তো সবকিছু বলে দিতে হয়। লাইট অফ করলাম, নাও এবং স্টার্ট। ওকে স্টার্ট। আমি আমার বউয়ের কথায় আমাদের বেবিকে আনতে যাচ্ছি। সবকিছু অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। আমরা কিন্তু স্টার্ট করলাম, আপনারা আবার স্টার্ট করতে যেন না। স্টার্ট করতে হলে বিয়ের পরে স্টার্ট করেন, কেমন? আজকের গল্প এখানেই শেষ। দেখা হবে নতুন একটা গল্পে। নেক্সট গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।